কোন দৃষ্টিকোণ থেকে রিসোর্স মনে করছে। তাহলে ব্যাকগ্রাউন্ড আমি বললাম হালাল সার্টিফিকেট এইটার মধ্যে এইটা উপকার হয়, কনজিউমার এই জন্য গুরুত্ব দেয়, প্রডিউসার এই জন্য গুরুত্ব দেয়, বাদগুলো ধরে 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 আমি একটা স্কলারলি প্রবলেম একটা বলে দিলাম। তাহলে স্কলারলি প্রবলেম ফার্স্ট মানে কি, আগের বিজ্ঞানগুলো কি বলেছে সেই বিজ্ঞানগুলোর কথা সাফিসিয়েন্ট না, এই জন্য আপনার রিসার্চ করা দরকার। এটা হলো ফার্স্ট। যদি এই একটা ইস্যু থাকে, এটাই হলো আপনার স্কলারলি প্রবলেম, তাহলে কিন্তু আপনাকে পিএইচডিতে আগাই দিবে। আর আপনি যদি বলেন এগুলো কোনো কিছু না বলে বললেন কি যে অমুক মার্কেটে, মালয়েশিয়া একটা কাহিনী হয়েছে, অন্যখানে হয়, অমুক মার্কেটে হালাল আর হারাম প্রোডাক্ট একসাথে রাখা হয়েছে, তারপরে এটা প্রবলেম হয়ে গেছে, এই জন্য আমি রিসার্চ করতে চাই। আসলে এটা ম্যানেজারিয়াল প্রবলেম, যেটা ওখানে হয়েছে, কিন্তু এটা আপনার রিসার্চের সাথে যায়। অমুক কোম্পানি দেখা গেল যে হালাল সার্টিফিকেশন ব্যবহার না করেও হালাল সার্টিফিকেশন উপরে দিয়ে বিক্রি করছে, এটা পুলিশে ধরছে, অতএব আমি এই জন্য রিসার্চ করতে চাই। এটাও একটা প্রবলেম, ম্যানেজারিয়াল প্রবলেম, কিন্তু স্কলারলি প্রবলেম না। কারণ এর সলিউশন রিসার্চে আছে কি, লিগ্যাল বিষয়ে শক্ত হতে হবে, তাহলে এরকম জিনিস কমে যাবে। দেখেন সমাধান আছে না, সমাধান তো আছে অলরেডি। কি, হালাল সার্টিফিকেশন বোর্ডকে শক্ত হতে হবে। বিদ্যুৎ চলে গেল নাকি? ওকে, থ্যাংক ইউ স্যার। তো এই যে বিষয়টা আমরা যেটা বললাম, ওকে ফাইন। সো এখন দুটো যদি আপনি একসাথে করেন তাহলে কিন্তু একটা ভালো প্রবলেম হয়ে যাবে। সো আমি এখন আমার স্টুডেন্ট থেকে বলি, আমি স্কলারলি এই বিষয়গুলো আমি অ্যাড করেছি, রাইট? তারপর আমি বলছি যে হালাল ফুডের ক্ষেত্রে অমুক 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 বলছে, হালাল ফুডটা অনেক উপরে চলে গেছে, রাইট? হালাল ট্যুরিজমটা অনেক উপরে চলে গেছে, যে আমরা যখন হজে যাই, হজে দিয়ে খুঁজি হালালটা পাবো কিনা, রুমের মধ্যে যে একটা কোরআনের কপি থাকে, মালয়েশিয়ায় যখন যাই তখন খুঁজি, তারা ইসলামকে পালন করতেছে, তারা এই জিনিসগুলো খোঁজে, একটা জায়নামাজ থাকে কিনা। তার মানে এ ব্যাপারে অনেক কাজ হয়েছে, কাজ বা রিসার্চ হয়েছে। কিন্তু কসমেটিক্স প্রোডাক্ট, এই কসমেটিক্স প্রোডাক্ট এইটাকে ফোকাস করে কাজ করা হয়নি। কেন কাজ করা হয়নি এবার আমি একটু রিয়ালাইজ করতেছি। স্টাডি বলে যে কনজিউমাররা চিন্তা করে আমি যে লোশনটা ইউজ করতেছি সেখানে অ্যালকোহল আছে কিনা, মানে কি একটু গ্র্যাব করানোর ব্যাপার, যে নেল পালিশটা ইউজ করে সেখানে ফর শুকরের চর্বি আছে কিনা, এটা তারা কনসার্ন। হ্যাঁ তাই নাকি? তার মানে কি দেখা গেল যে কিছু বাচ্চা আবার কিছু কেমন হয়ে গেল। এভাবে কি রিয়ালিটিটা ফোকাস করার পরে আসলেই তো কথা ঠিক। তাহলে কি করতে হবে? একটা সেগমেন্ট আছে তারা চায় যে শীতের সকাল আমি উজু করেছি, তারপরে হাত পা ময়শ্চার দেওয়ার জন্য আমি যদি একটু হালাল লোশন ইউজ করি তাহলে আমি নামাজটা পড়ে আত্মতৃপ্তি করতে পারবো, কারণ টোটাল পপুলেশনের ওয়ার্ল্ডে 34% হলো মুসলিম কমিউনিটি, এর একটা ভালো সিগনিফিকেন্স আছে। সুতরাং এই কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করা হয়নি, আমি এই কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। আরো প্রবলেম করলাম, আবার প্রবলেম কি করলাম, যে মালয়েশিয়া হয়েছে, এটা ইন্দোনেশিয়া হয়েছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় দেখা যায় যে সেখানে কসমেটিক্স হালাল আছে, আর সাথে আরো ভালো ভালো ব্র্যান্ড আছে, কিন্তু ওই হালাল কসমেটিক্স এর প্রমোশন করা হচ্ছে হারাম ভাবে। হালাল কসমেটিক্স কিন্তু এমন সুন্দর করে একদম চুলে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে হালাল কসমেটিক্স এর অ্যাড দিচ্ছে। এখন বলেন হালাল কসমেটিক্স এর অ্যাড এমন ভাবে দিচ্ছে ওটা দেখায় হালাল। জাস্ট আমি উদাহরণস্বরূপ বললাম। সো কি করতে হবে? সুতরাং আমাদেরকে পুরো বিষয়টা ইসলামিক মার্কেটিং দিয়ে সাজাতে হবে। লক্ষ্য করে দেখুন, এভাবে কিন্তু আমি ধরে 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 লিটারেচার প্লাস আমার কথা, লিটারেচার প্লাস আমার কথা, এরকম করে আমি দুটো প্রবলেম একসাথে করেছি। প্রবলেম যখন আপনি যখন ধরতে পারবেন, তারপরে এইম এন্ড অবজেক্টিভও আমার জন্য ধরা সহজ হয়ে যাবে। ঠিক আছে? প্রথম কথা হলো তাহলে প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর আমরা প্রবলেম বুঝি না, এটাই আমাদের একটা বড় প্রবলেম। এই জন্য প্রথম কথা হলো যে স্কলারলি প্রবলেম ফার্স্ট। এই ফিল্ডে এক্সিস্টিং সব কথাগুলো আমি জানি কিনা, যদি না জানি আমাকে আরো সময় নিতে হবে, একদম সর্বশেষ এডিশনটা আমাকে করতে হবে, দেখি যে তারা কি বলেছে। যদি আমার বলা কথা তারাই বলে ফেলে আমি কি করব? হবে না, রিজেক্টেড। আর বর্তমানে টেকনোলজি যুগে একটা সার্চ দিলে আপনি সব পেপার পেয়ে যাবেন, রাইট? ওটা পরে প্রত্যেকটাকে ক্রিটিসাইজ করবেন, ক্রিটিসাইজ করে আপনি একাডেমিক প্রবলেম পেয়ে গেলেন, আর তারপরে তার সাথে যোগ করব আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম।
অর্থাৎ যারা মাঠে যেটা ফিল্ড যেটা ফোকাস করছে সেইটা। ডাক্তাররা কোনো একটা পেশেন্টকে ট্রিট করতে যে প্রবলেম ফেস করছে দ্যাট ইজ প্র্যাকটিক্যাল প্রবলেম। আর এই ট্রিটমেন্টের ব্যাপারে বিগত বড় বড় যারা বই লিখছে রিসার্চ করছে তারা কি বলছে সেটা হচ্ছে একাডেমিক প্রবলেম। দুটো প্রবলেম যদি আমরা একসাথে করি এটা উইন হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ 100%। তা আমাদের রিসার্চে হয় একটা থাকে অথবা একটা থাকে না। যদি দুটো আপনি ক্যাপিটালাইজ না করতে পারেন অ্যাটলিস্ট প্রথমটা করতেই হবে একাডেমিক স্কলার। আগে তারা কি বলেছে যেটা তারা বলেনি, তারা যে বলেনি ওটা তাদের মাথায় আসেইনি, আপনার মাথায় এসছে। এভাবেই গ্র্যাব করাটাই হচ্ছে আমাদের রিসার্চ প্রবলেম। আর এই কথাগুলো অ্যাডজেক্টিভ গুলো এমন আপনি ইউজ করবেন, নট এমন আপনি ইউজ করবেন যেন পুরো কথাটাই প্রবলেমেটাইজ হয়। নতুবা কিন্তু কথা আসলে প্রবলেম কিন্তু আপনার কথার মধ্যে সেই প্রবলেমটা ছিল না। সো আমার যেমন প্রবলেম হবে সেই রকম এইম এন্ড অবজেক্টিভ হবে। এখানে আমরা একটা বড় অনেক সময় ভুল করি। এইম এন্ড অবজেক্টিভ খুবই ইম্পর্টেন্ট। আপনার যেমন প্রবলেম হবে সেই রকম এইম হবে। আর এইমের সাথে অবজেক্টিভস এর মিল আছে। সেটা কি? সেটা হলো এইম হলো শেষের দিকে আমরা একটা কাজ করব ইনশাআল্লাহ। সেটা হলো এই সেশন শেষে আপনাদেরকে ফিডব্যাক দিতে হবে একটা প্যারাগ্রাফের মাধ্যমে ইনশাআল্লাহ। সেটা দিয়ে আমরা সেকেন্ড সেশনে যে অ্যানালাইসিস করব। হ্যাঁ, তো আমাদের এইম হলো আজকের সেশনের ইফেক্টিভনেস যাচাই করা। এই এক সেন্টেন্সে শেষ। Specifically objective 1 to understand the effectiveness perceived by the medical professionals and also to understand the effectiveness and criticism by the university professionals. তো লক্ষ্য করে দেখুন তো যা আমার প্রবলেম আছে সেই প্রবলেম অনুযায়ী আমি এক সেন্টেন্সে এম শেষ করে দিলাম। The purpose of this study is to understand the perceptions of the academics about this workshop. এই এইমটাকে স্প্লিট করেন, ভাগ করে টু স্পেসিফিক। The objectives are 1 to understand the perceptions of the medical professionals, 2 to understand perceptions of the university professionals. হয়ে গেল না? একদম ভেরি স্পেসিফিক হলো। সুতরাং অবজেক্টিভ এরকম মেজারেবল হবে, বাস্তবসম্মত হবে, স্পেসিফিক হবে, led by the aim and your problem. রাইট? এবার রিসার্চ কোশ্চেনসে আসি। অনেক সময় রিসার্চ কোশ্চেন লাগেও না, কারণ অনেক জার্নালে এটা লাগেই না। বাট যদি আপনি রিসার্চ কোশ্চেন করেন এটা এডিশনাল অ্যাডভান্টেজ। এইবার এই অবজেক্টিভ দুটাকে প্যারাফ্রেজ করেন। প্যারাফ্রেজ করে প্রথম based on the aim and objectives the research questions include 1 what are the perceptions of the medical professionals toward the workshop, 2 what are the perceptions of the university professionals towards this workshop. লক্ষ্য করে দেখুন আমাদের যেটা অবজেক্টিভ আছে সেটাকে কিন্তু প্যারাফ্রেজ করে ডাবলএস কোশ্চেন করেছি। তো আমরা কখনো ডাইকোটোমাস কোশ্চেন করব না, কারণ ডাইকোটোমাস কোশ্চেন হলে ইয়েস নোতে আনসার শেষ হয়ে যাবে। আমরা যখন ডাবলএস কোশ্চেন করব হোয়াই দিয়ে করতে পারি, আমরা হাউ দিয়ে করতে পারি, ডিপেন্ড করবে আপনার প্রবলেমের উপর, তাহলে সেটা হবে রিসার্চ কোশ্চেন। এই এক নাম্বার সেকশনটা খুবই ইম্পর্টেন্ট। এইভাবে থেকে এইখানে এসে শুরু হয়ে যায়। তার মানে কি শেষের দিকে আমি দুইটা কোশ্চেন সবসময় মাথায় বাদ দিই, আমার কাজ এটাই। এই দুটা কোশ্চেনের পেছনেই কিন্তু ছুটতে যে আমাকে প্রথম এই গাদা জিনিস পড়ে স্পেসিফাই করতে হয়েছে। ঠিক আছে? সো এই হলো আমাদের ফার্স্ট বিষয়। আমি সামারি করি যে আমাদের রিসার্চ শুরু করতে হবে একটা ইন্টারেস্টিং বিষয় দিয়ে, যেটা আমি ধারণ করি, যেটা আমার ভালো লাগে, ওই বিষয়ে পড়াশোনা করব। প্রিলিমিনারি কিছু বিষয় কি আছে, দ্যাট ইজ ব্যাকগ্রাউন্ড বা সিচুয়েশন। তারপরে আমি প্রত্যেকটাকে ধরবো আর অ্যানালাইসিস করবো যে এইটা ছিল কিন্তু এইটা আরো হওয়ার কথা ছিল বলেনি, এটা যথেষ্ট না, এইটা আরো ইনঅ্যাডিকুয়েট, এরকম করে সো দিস স্টাডি aims to understand this. Based on these aims, the two objectives include objective 1 dash, objective 2 dash. According to the aim objectives, the research questions can be formed as question 1 what, how, question 2 dash. মজার ব্যাপার হচ্ছে জয়টা অবজেক্টিভ হবে ততটাই রিসার্চ কোশ্চেন হবে। এখানে অনেকে ভুল করে। অবজেক্টিভ হলো 3টা, রিসার্চ কোশ্চেন করেছে 4টা, তখন কিন্তু আপনার ইকুয়াল ব্যালেন্স হবে না। এটা আমরা করি, আমি অনেক স্টাডি দেখেছি যে অবজেক্টিভটা 3টা, রিসার্চ কোশ্চেন করেছে 5টা। আপনি জাস্টিফাই করতে হবে কেন এটা আলাদা হলো। যেহেতু আলাদা হয়েছে তার মানে কি প্রবলেমটা ভালো করে স্পেসিফাই করা হয়নি। কোশ্চেন চলে আসবে, ম্যাথোডলজিতে কোশ্চেন চলে আসবে। ইকুয়াল ব্যালেন্স রাখতে হবে। সর্বশেষ যে বিষয়টা বলবো,
এই অবজেক্টিভ রিসার্চ কোশ্চেন একই সুতায় গাঁথা থাকবে আর এটা নির্ভর করবে আমার প্রবলেমের উপর। যতটা অবজেক্টিভ ঠিক ততটাই রিসার্চ কোশ্চেন যেটা হবে WS প্যাটার্নে। এর উপর একটু কথা বলেন প্লিজ, কারণ এইটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আজকে। পরের বিষয়গুলো সহজ হয়ে যাবে, কারণ আপনি যদি রোগ ধরতে পারেন এখন কিভাবে ওষুধ দিবেন সেটা সহজ হয়ে যাবে। রোগে ধরতে পারতেছি না, তখন এই ডাক্তারের কাছে ও ডাক্তারকে রেফার করবেন, সে অন্যকে রেফার করবে। পরে দেখা গেল কি মানুষ যে বলে, আমরা মার্কেটে থাকি তো, ডাক্তার আমার রোগে ধরতে পারেন, অনেকে বলে না যে ডাক্তার আমার রোগেই ধরতে পারে না। মানে প্রবলেমটাই কি আপনার রিসার্চে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এতদিন কি করলাম, উল্টাপাল্টা হয়ে গেল। এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে ইনশাআল্লাহ। এখন বলুন, আচ্ছা আরেকটা ব্যাপার, যারা পিএইচডি করছেন প্লিজ আমাকে একটু হেল্প করবেন, যে আপনারা একটু অ্যাড করবেন যে না রিয়েলি দিস ইজ গুড, বা এটা ঠিক আছে আমরা এইভাবেই কাজ করেছি। তাহলে যারা আওয়ারলি আছেন তারা লেটলি ভালো করবেন ইনশাআল্লাহ। কারণ কোশ্চেন আছে, এবার কিন্তু আমরা প্রত্যেকটা স্লাইডে আগাবো, নতুবা শেষের দিকে অনেক কোশ্চেন মাথা থেকে হারিয়ে যাবে। কারণ সাইকোলজিক্যালি এখন বলতেছি মাথায় এটা কিন্তু ঘুরছে, কিন্তু 10 স্লাইড পরে গেলে প্রথম স্লাইডে কি বলছি আপনার মাথায় আর থাকবে না। সুতরাং আমাদের এখনকার অ্যাপ্রোচ প্রবলেম স্টেটমেন্ট আমি বোঝাতে পেরেছি কিনা সবাই, কি কালকের কোশ্চেন আছে কিনা? কোশ্চেন না থাকে দুইটা কারণে, হয় মাথার উপর দিয়ে গেছে বুঝেই নেই, অথবা বোঝাইতে পারেন। মাশাআল্লাহ স্যার, দারুণ একটা কথা বলছেন, হাইপোথিসিস। সো হাইপোথিসিস কোথায় দিতে হবে? হাইপোথিসিস আমরা এই যে এম এন্ড অবজেক্টিভস এর আগেও দিতে পারি আর রিসার্চ কোশ্চেনের পরেও দিতে পারি, দুইখানে দিতে পারি। আর প্রথমত কথা হলো হাইপোথিসিস আসলে দরকার কিনা এটা একটা বিষয়। কারণ আমি আগেই বলছি যে কিছু অপরিচিত জার্গান সবসময় আমরা বলে আর্লি রিসার্চারদেরকে আগেই থমকে দেয়, এবং হাইপোথিসিস কেন দিতে হবে সেটা আমরা বুঝি না। এবং কত হাইপোথিসিস পৃথিবীতে ডেভেলপ হয়েছে, আদৌ সেটা আসলেই কার্যকর হয়েছে কিনা এটা নিয়ে তো রিসার্চ করা প্রয়োজন। তার মানে শুধু করার জন্য কেন করবো, এটা আমার কোশ্চেন। অনেক হাইপোথিসিস রিয়েলি ট্রু, কিন্তু অনেক হাইপোথিসিস ওটাকে নাম করতেই হয়, ওটাকে ডিলিট করার জন্যই। অলরাউন্ড ওটা মানে সাজানো খেলা আর কি, আমি যদি সেটা বলি। এনিওয়ে, সো স্যার যেটা বলছে হাইপোথিসিস আমি কোথায় দেবো, প্রথম কথা হলো এটা রিসার্চের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নয়। সব রিসার্চে হাইপোথিসিস লাগবে এমন না, যেমন ভাত রান্না করতে গেলে মশলা, গরম মশলা লাগবে না। বাট আপনার রিসার্চ যদি হয় কোয়ান্টিটেটিভ, যে আপনি দুইটা ভ্যারিয়েবলস এর কোরিলেশন আপনি বের করবেন, তখন আপনি একটা হাইপোথিসিস ডেভেলপ করতে পারেন। কি যে পেশেন্টটা প্রথমে এসে যদি ডাক্তারের কাছে একটা আশ্বস্ত পায় তাহলে সে অনেকটাই শান্ত বোধ করে, এটা একটা হাইপোথিসিস। তারপরে আমরা এখন এটা প্রুভ করব, পেশেন্টসের কাছ থেকে ডাটা নিলাম, তারপরে আমরা ওই যে ডাটাগুলো কোন কোন বিষয়টা সে গুরুত্ব দিয়েছে এবং পারসেপশনটা কেমন, ওটাকে আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর কোরিলেশন বের করে আমরা পি ভ্যালু পেয়ে যাব, রাইট? আচ্ছা, তো হাইপোথিসিস করার নিয়ম স্যার যেটা বলছে, এই ফিল্ডে আগে আপনাকে স্টাডি খুঁজতে হবে, কারণ একটা হাইপোথিসিস সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে 15-20টা লিটারেচার ঘাটতে হবে, তারপরে আপনি ওটাকে সাপোর্ট দিতে পারবেন। নিজে নিজে একটা জিনিস বললেন যে এইটা করলে এইটা হবে, এটা কেউ মেনে নেবে, এটা আমরা 1 নাম্বার ভুল করি। সুতরাং এটা সবসময় দরকার হয় না, কোয়ান্টিটেটিভ রিসার্চ হলেই দরকার হয়, বা কজাল রিসার্চ হলেই দরকার হয়। আমরা পরে আসবো সেটা, হাইপোথিসিস আমাদের পরে থাকবে ইনশাআল্লাহ। সো এটা কোথায় দেব, এটা আমরা এই এইম এন্ড অবজেক্টিভস এর আগেও দেয়া যাবে, যে যেহেতু এইটা আছে আমি এই হাইপোথিসিস করতেছি, অর্থাৎ আমার উদ্দেশ্য হলো এই ভ্যারিয়েবলগুলো দেখা। তার মানে তখন আমার এইম এন্ড অবজেক্টিভস রিজাল্টিং ফ্রম হাইপোথিসিস ড্রন প্রিভিয়াসলি, রাইট? এটা হতে পারে। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, যে একটা লিটারেচার বলতে হবে, এইটা ইনি এইটা বলছেন, এইটা ইনি এইটা বলছেন, এর উপরে ভিত্তি করে বলতে পারি এইটা। হাইপোথিসিস যে আপনি একটা ড্র করবেন সেটা নিজের মতো করে করলে হবে না, সেটা অবশ্যই আপনাকে এক গুচ্ছ, কমপক্ষে একটা প্যারাগ্রাফ আপনাকে অবশ্যই খরচ করতে হবে। যেমন আমি সহজভাবে বলি, দাম বাড়লে ডিমান্ড কমে না বাড়ে? কারণ টাকা তো আমাদের পকেট থেকেই হয় যায়, জিনিসপত্রের দাম কমে গেছে, ইউনিভার্সিটিতে বেতন সেই অর্থে সেই রকম ব্যাপক হারে বাড়ায়নি, প্রাইস বাড়েনি, তাই না? সংসারের খরচ বেড়ে গেছে, নতুন স্কুল, বাচ্চার স্কুলের খরচ অনেক বেড়ে গেছে স্যার, তো যাই হোক, তো প্রাইস বেড়ে গেছে, তখন আমাদের ডিমান্ড
কমে যায় না? তো প্রাইস বেড়ে গেলে ডিমান্ড কমে যায়, তাই না? সুতরাং এই যে এটা একটা সূত্র, আমাকে বলতে হবে অমুক বলছে প্রাইস বেড়ে গেলে ডিমান্ড এরকম কমে যায়, অমুক বলছে এই প্রোডাক্টের, অমুক বলছে এইটা পারে। এর উপর ভিত্তি করে আমি বলতে পারি যে কোনো একটা ওষুধের দাম যদি বেড়ে যায় তাহলে পেশেন্ট কম ওষুধ নেয়, কারণ ফার্মেসিতে বলে কত দাম, এত টাকা নেই, এর একটা দাও ওর দুইটা দাও, ডিমান্ড কমে যায় না? প্র্যাকটিক্যাল বিষয় আমি বললাম। তাহলে কি আমরা the demand and price it has opposite relationship, একজন একটা বলছে যে প্রাইস এবং ডিমান্ডের মধ্যে একটা অপোজিট রিলেশনশিপ আছে, x বলছে। হ্যাঁ, another study showcases that if price increases 2% demand decreases 3%। আমি উদাহরণস্বরূপ বললাম আরেকটা স্টাডি, অমুক আউটলাইন যে এইরকম স্পেশালি for the medical product, if the price is high then normally the patients they tend to buy less medicine। আরেকটা স্টেপ, তাহলে দেখেন চারটা জিনিস স্যার বললাম। So based on these assumptions we can draw the hypothesis that if the price is higher then the demand of the patients become lower। তাহলে দেখেন আপনি হাইপোথিসিসটা করলেন, অথবা আপনার এম কি to measure the cause and effect of price increase of medicine and demand of the medicine perceived by the patients। ক্লিয়ার স্যার? তাহলে দেখেন এইভাবে আপনি ক্লিয়ার করতে হবে আপনাকে, যাই বলেন আপনাকে ইউ নিড টু সাপোর্ট, উইদাউট সাপোর্ট কেউ এটা খাবে না। কিন্তু এখানে আমরা সাপোর্ট না দিয়েই কিন্তু আমরা আমাদের মতো করে একটা ডেভেলপ করে বসে আছি। সো এটা স্যার ফার্স্ট সেকশনে থাকবে, আপনি হাইপোথিসিস গুলো বলে তারপরে এম বলতে পারেন, অথবা এম অবজেক্টিভ বলে তারপরে হাইপোথিসিস বলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে? সো ইয়েস স্যার। স্যার রিসার্চ প্রবলেম যখন আমরা রিসার্চ প্রবলেম কনভার্ট করতে যাব, তো আমার টপিক রিলেটেড অন্যান্য কাজগুলো যখন আমি ক্রিটিক করব, সেক্ষেত্রে কি আমি সেই সকল কাজগুলো উল্লেখ করব অথরের নাম সহ নাকি এমনি? থ্যাংক ইউ। ইয়েস, এটা স্যার লিটারেচার রিভিউ এবং খুবই গুড কোশ্চেন করেছেন। এটা আপনাদেরকে দুইটা অ্যাপ্রোচ করে করতে হবে, এটা আমার পরে আসবে আলোচনায়। সেটা হলো টেবিল ফরম্যাট করতে পারেন, টেবিলাইজ করতে পারেন যে অমুক এইটা করেছে এই সালে তার ফাইন্ডিংস এইটা, অমুক এইটা করেছে এই সালে তার ফাইন্ডিংস এইটা, টেবিল ফর্মে করতে পারেন। আর আরেকটা হলো ন্যারেটিভ আকারে, প্যারাগ্রাফ আকারে করতে পারেন। তার মানে বোঝাই যাচ্ছে যে অবশ্যই আমাদেরকে লিটারেচারের আলোকেই করতে হবে, তাছাড়া তো হবেই না, তাছাড়া হবে না। সুতরাং এটা দুটো অ্যাপ্রোচ আছে। তো এটা আমার পরে আসতে আলোচনায় আমি আবার বলি, এই যে টেবিল ফরম্যাটে করি আমি তিনটা জিনিস বলি, প্লিজ পয়েন্ট টু নোট, তিনটা বিষয় বলবো। একটা নরমাল টেবিল ফরম্যাট যেটা আমাদের বাংলাদেশে পড়ানো হয়, আরেকটা আছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ SLR, এটা আরো অ্যাডভান্স, প্রিজমা ফেজ এটেলের 2020 মেথোডোলজি অনুযায়ী, আমি ওটা পরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই মেথোডোলজি ফলো করে আমার তিনটা পাবলিকেশন আছে। তো সেটা আরো রিগোরাস, মানে কি একেবারে আপনি একটা গাছ থেকে একটা পাতা এনেছেন, এটা হলো নরমাল লিটারেচার। আর আপনি যদি পুরো গাছটাই উঠে নিয়ে আসেন, এই গাছ, এখন আপনার সামনে গাছ তুলে ধরছি, এখন আপনি শেকড় নেবেন না, মূল নেবেন না, ডাল নেবেন না, পাতা নেবেন, যেটা নেবার নেন। তো ওইটাকে আমরা বলি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। মানে একই গাছ আপনাকে দিলাম, আমি যেটা বলছি এটাই ঠিক, আপনার যদি বিশ্বাস না হয় গাছটা আপনি পর্যবেক্ষণ করেন। আর যদি এরকম হয় স্যার আপনি একটা পাতা নিয়ে আসছেন, পাতা পরীক্ষা করছেন, কিন্তু ডাল অন্য কথা বলে, তারপরে আপনার মনে করেন মূল অন্য কথা বলে, এরপরে শিকড় অন্য কথা বলে, তখন দেখা যাবে যে প্রত্যেকজন প্রত্যেকটাই নিয়েছে, মানে যেটাকে ক্রিটিক্যাল বলে, যে একজন শিকড়ের কথা বলছে, একজন মূলের কথা বলছে, একজন কাণ্ডের কথা বলছে, একজন পাতার কথা বলছে, একজন শাখার কথা বলছে। তার মানে একটা জিনিস থেকে সবাই বিভিন্ন রকম জিনিস নিয়ে নিয়েছে এবং সে এক একটা প্রবলেম কিন্তু আইডেন্টিফাই করেছে। সুতরাং এই তিনটা জিনিস মনে রাখবেন লিটারেচার রিভিউর ক্ষেত্রে, আমাদের পরে আসবে। সেটা হলো টেবিল ফরম্যাট, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ SLR, আর হলো প্যারাগ্রাফ স্টাইল। তিনটাই জায়েজ, তবে সব থেকে ডেভেলপ হলো SLR, কারণ ওইটা করলে আপনি রেজাল্ট সামনে রাখবেন, বিশ্বাস না হয় পরের বার যে করবে আগে রেজাল্ট পাবে। কিন্তু একটা লিটারেচার থেকে আমি পরে একরকম বুঝছি, আপনি পরে আরেকটু ডিফারেন্ট কিছু বুঝবেন, স্যার করে অন্যরকম পড়বে, ম্যাডাম করে অন্যরকম বুঝবে। সবার বুঝ কিন্তু কিছু না কিছু জায়গায় ঠিক আছে, কিন্তু কমপ্লিটনেস আসবে যখন আপনি পুরো কাজটা সামনে ধরবেন, রাইট? এই পুরো গাছ ধরার পদ্ধতি হলো SLR, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, লেটেস্ট মেথোডোলজি। আর টেবিল ফরম্যাটটা বাংলাদেশে চলে আসছে, এখন আমরা SLR এ যাইনি, SLR এখন আমাদের বাংলাদেশে যায়নি।
টেবিল ফরম্যাটে এখনো আছে, আর টেবিলটাকে পরে ন্যারেটিভ আলোকে আমরা প্যারাগ্রাফ ফর্মে চলে যাই। সুতরাং আর এখানে আরেকটা জিনিস বলি, এটা হিস্টোরিক্যালি করব, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এমন ভাবে চেইন করতে হবে, তাহলে ওটা গল্পটা ন্যারেটিভ আলোকে সুন্দরভাবে মনে হবে ইনশাআল্লাহ। সো সামারি করি, স্যার যেটা বলছে যে হ্যাঁ আমাদেরকে অবশ্যই রেলিভেন্ট লিটারেচার, যেটা আমরা প্রথমে বলছি, ভালো মানের হতে হবে, ভালো মানের হতে হবে এবং প্রপার আপনার সাইটেশন, যেটা বললেন আপনি, সাইটেশন থাকবে উইথ প্রপার রেফারেন্সিং। ঠিক আছে স্যার? ওকে, তাহলে প্রথম ফেজের উপর কারো কোশ্চেন আছে কিনা? ইয়েস স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রেজেন্টেশনের জন্য। বলছিলাম তারিকুল ইসলাম, সিএসসি বিভাগ থেকে। স্যার আমরা একটা কমন প্রবলেম যেটা বলি, অলরেডি আলোচনায় চলে আসছে কিছুটা, তো লিটারেচার রিভিউ রিলেটেড। সো লিটারেচার রিভিউ করার সময় আসলে আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউটাই করি। ইন প্যারালাল আমরা জিসটাকে টেবুলার ফর্মে নিয়ে আসি, সেইখানে আসলে রাখি অথর, মেথডোলজি কি কি করেছে কোন পেপার, সেটা লিমিটেশনস কি আছে, লিমিটেশনসটা একেবারে লাস্টে রাখি, মাঝখানে কন্ট্রিবিউশনটা কি আছে, এখান থেকে জিসটাকে ফোকাস করে এরপরে প্যারাগ্রাফ ওয়াইজ করছি। তো মূল প্রবলেমটা আসলে যেই জায়গাটাতে ফেস করছি, যখন মেইনলি কোলাবোরেটিভ রিসার্চ করছি, যখন দেখা যাচ্ছে যে এআই এর সাথে বা বায়ো ইনফরমেটিক্সে যখন কাজ করছি, তখন ওই সেক্টরে কিছু কিছু কাজ মানে এইরকম বায়ো ইনফরমেটিক্সের উপরে হয় নাই। ঠিক ওই সময়টাতে আসলে আমরা লিটারেচার রিভিউটা কি করতে পারি, মানে কোনো কম্প্যারিজনে যেতে পারছি না লিটারেচারের সাথে, মানে শুধুমাত্র ওই ফিল্ডের কাজটা হয়তো বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্সেই হয়েছে বা কোলাবোরেটিভলি হয়নি, সেই ক্ষেত্রে আসলে লিটারেচার রিভিউটা কি হতে পারে স্যার? স্যার দারুণ একটা কোশ্চেন করেছে, এবং এটা হয় এই জন্য, এটা প্রথমত হলো আপনার হাল নাগাদ যা আছে সেটা আপনি বলেন, বলার পরে তারপরে মনে করেন এখন যেটা হয়নি ওই লিটারেচার যেহেতু নেই আপনার সামনে, তো সেক্ষেত্রে আপনি এটা পরবর্তীতে যখন লিমিটেশন আছে, লিমিটেশনে আপনি বলবেন, এবং এটা লিটারেচারের লিমিটেশন বলা হয়, যেটা আমরা সবসময় বলি, এটা আমার রিসার্চে হয়েছে যে আমি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করেছি 360টা পেপার। আর পিএইচডিতে গেলেই আপনাকে প্রথমত এসএলআর করতে দিবে, টেবিল ফরম্যাটে করতে দেবে না, কারণ টেবিল ফরম্যাটে আপনি যখন এই যে 4-5টা কলাম বললেন, এসএলআর এ আরো বাড়বে, আরো অনেকগুলো কলাম বাড়বে, মানে ওর কোনো পোস্ট মডেল, পুরা পোস্ট মডেল কোনো কিছু বাদ রাখা যাবে না, সর্বশেষ আপনি রাখলেন, এবং তারপরে আপনি কিন্তু ওপেন থাকবেন, ওপেন থাকবেন। অর্থাৎ যেহেতু আপনার একটা ডেডলাইনের সাথে থাকতে হয়, আপনাকে এর মধ্যে রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হবে, এর মধ্যে আপনাকে ডিফেন্স দিতে হবে, এর মধ্যে আপনাকে ফার্স্ট সেমিনার দিতে হবে, আছে না? সো আপনি সর্বশেষ কাজ করে, ইভেন আপনি যখন কালকে প্রেজেন্টেশনে যাবেন, আজকেও আপনাকে একটু অনলাইনে যেয়ে চেক করে দেখতে হবে যে লেটেস্টটা কি আছে। এইটা যদি আপনি করতে পারেন, আপনার আর কোনো প্রবলেম নেই। এই কাজটাই আমরা কিন্তু করি। তারপরে যদি আপনি না পারেন, যেমন আমি বললাম 360টা রিসার্চ পেপার দিয়ে আমি লিটারেচার রিভিউ করে আমি আমার মতো করে যেটা খুশি পেয়েছি অনলি 7টা, এটা গ্রেট লিমিটেশন। এই লিমিটেশনটা আমি পরে সুন্দর করে বলে দিয়েছি, এবং এই লিমিটেশনটাই আপনার একটা কন্ট্রিবিউশন পরে বলবেন যে অ্যাকচুয়ালি এই যে লিটারেচার লিমিটেড একটা বিষয়, তার মানে কি আপনার প্রবলেমটা আরো বেশি আই ক্যাচিং হয়ে গেছে, তাই না? সো আপনি এটা বলতে পারবেন, এবং আপনার এই পেপারটা আরো বেশি হাইলি সাইটেড হবে। হাউএভার আপনার মাথায় যেহেতু ওই জিনিসটা আসছে, আপনার কন্ট্রিবিউশন আকারে আপনি বলবেন, আপনার রিসার্চের ফাইন্ডিংসে ওই আলোকে আপনি ফাইন্ডিংসটা ইনশাআল্লাহ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ওই জায়গাটা পূরণ হয়ে গেল অনেকটা, ঠিক আছে? আর আপনি লিমিটেশনে একটা যেহেতু ফেজ আছে, ওই লিমিটেশনে বলবেন যে দ্য ওয়ান অফ দ্য লিমিটেশন অফ দিস স্টাডি ইজ দ্যাট রেলিভেন্ট লিটারেচার রিভিউ অনেক আছে, কিন্তু রেলিভেন্ট নাই, অনেক আছে, কিন্তু আমি যেটা খুঁজছি আমার পয়েন্টের সাথে, আমার প্রবলেমের সাথে যায়, এরকম টু দ্য পয়েন্ট আমি এত পাই নাই। সুতরাং রেকমেন্ডেশন সেভাবে করেন, মোর অ্যান্ড মোর সিমিলার স্টাডিজ মাস্ট এমার্জ টু অ্যাড্রেস দিস গ্যাপ, টু অ্যাডভান্স দ্য কারেন্ট বডি অফ নলেজ। এরকম কিছু বাঘা বাঘা শব্দ ব্যবহার করবেন, আপনার একটা নোবেল কন্ট্রিবিউশন হবে, যেটা স্যার বলছে বেস্ট কন্ট্রিবিউশন। সো আপনাকে ওপেন মাইন্ডেড থাকতে হবে। আরেকটা বিষয়, এরকম করে আমি এটা ফেস করেছিলাম, এরকম করে আমি আমার প্রবলেম আইডেন্টিফাই করেছি 2021-এ, আর থিসিস লিখছি স্যার 24-এর শেষে। এই 3 বছরে অনেক কিছু হয়েছে না? আমি প্রত্যেকদিন যাই আর খুঁজি, প্রত্যেকদিন যাই আর খুঁজি, খুঁজে খুঁজে 10-12 প্যারাগ্রাফটা আমি প্যারাগ্রাফ লিখে রাখছি রেফারেন্স সহ, এবং সেইটা আমি ডিসকাশনে আবার বলে দিয়েছি, ডিসকাশনে প্যারাফ্রেজ করে বলে দিয়েছি। তার মানে কি যে তখনও কিন্তু আমার প্রবলেমের সাথে ওটা না, বাট রেলিভেন্ট কিছু অলরেডি লিটারেচার হিসেবে আসছে, এবং এইটা আমি করছি
এটা প্রচুর পরিমাণে করছি আমি। এই জন্য ওপেন থাকবেন অল টাইম, সবসময় লেটেস্টের সাথে আপডেট থাকা। আপনার প্রবলেমে বলতে পারেন না, কারণ প্রবলেম আর বলাই যাবে না, কারণ প্রবলেম তো আপনি যা করেছেন ওটা পাস হয়ে গেছে সিন্ডিকেটে। এখানে আর নতুন করে আর প্রবলেম করবে না, তাহলে আপনার প্রবলেম হবে। সুতরাং আপনি এটা ডিসকাশনে পরে অ্যাড করবেন, ওই ডিসকাশনের সাথে যেটা পরে আসবে, যখন আপনি আপনার ফাইন্ডিংসকে সাপোর্ট দিবেন, যতটুকু পারেন পক্ষেরটা পক্ষে ব্যবহার করেন, বিপক্ষেরটা বিপক্ষে ব্যবহার করেন। স্যার হোপফুলি দ্য কোশ্চেন ইজ আনসার্ড। আসসালামু আলাইকুম স্যার, আমরা প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য আমরা তো প্রিভিয়াস যে ওয়ার্কগুলো সেটা পড়ালেখা করুন জানি আর কি, যেটা লিটারেচার রিভিউ বলছি। এখন আমার প্রশ্ন স্যার, আমরা তো ডাউনলোড করি পেপারগুলো, তারপর পড়তে শুরু করি, কিন্তু একটা পেপারের কোন পার্ট থেকে আসলে আমরা শুরু করবো? কারণ একটা পেপার তো সবগুলো আমি পড়তে পারবো না, যেটা আসলে আমার রিলিভেন্ট হবে সেটা পড়বো। তো সেক্ষেত্রে পেপারের কোন একটা পেপারের কোন জায়গাটুকু, এটা কি আসলে আমাদের ইন্ট্রোডাকশন নাকি আসলে মেথডোলজি বা ফাইন্ডিংস থেকে শুরু করবো আসলে আমরা? থ্যাংক ইউ স্যার, ভেরি গুড কোশ্চেন, এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আনসার হচ্ছে যে আপনার প্রফেসর বা মানিক দেখতে যাবে না আপনি অরিজিনাল পেপার পড়ছেন কি পড়েননি, ও তো দেখবেই না। সুতরাং প্রথমত হলো যে আপনার সাবজেক্টের সাথে কোনটা যায় সেটা আপনাকে কিন্তু বেশি আন্দোলিত করবে। এবার এটাই হয়, মানুষ তো আমরা একটা জিনিস বলি বেশ মজার, তো দেখতে হবে যে কোনো জিনিস, প্রত্যেকের আলাদা আলাদা মজার ব্যাপার আছে। ও বিষয়টা ভালোই লাগলো, দেখতে হবে, তখন ওটাকে কিন্তু আমরা মার্ক করে রাখি, তাই না? আর বাকি বিষয়গুলো শুধু এরকম করে স্ক্রল করি, চলে যায় আর চলে যায়। এরকম স্যার আপনাকে এই অ্যাপ্রোচটাই ফলো করতে হবে আমাদের বিহেভিয়ার থেকে। সেটা হলো যেটা হাইলি আপনার সাথে রেলিভেন্ট সেটা আপনি ইন্ট্রোডাকশন মানে অ্যাবস্ট্রাক্টটাই করবেন, অ্যাবস্ট্রাক্ট এনাফ। কারণ অ্যাবস্ট্রাক্টে ম্যাথোডোলজি আছে, সিচুয়েশন ব্যাকগ্রাউন্ড আছে, ফাইন্ডিংস আছে, লিমিটেশন ইমপ্লিকেশন পর্যন্ত আছে, রাইট? ওটা আপনার জন্য যথেষ্ট। এইটা হচ্ছে আপনি জেনারেল করবেন, পরবর্তীতে আপনাকে মিনারেলে যেতে হবে। মানে কি মিনারেল? মানে কি যেটা আপনার জন্য অন্তরে লেগে গেছে ওটার একটু ভেতরে করবেন, সুবিধা হবে কি ভেতর থেকে আরো অনেকগুলো লিটারেচার আপনি পেয়ে যাবেন, ওটাও আপনি আপনার লিটারেচার রিভিউতে ইনক্লুড করবেন। আরেকটা ব্যাপার হলো কনক্লুশনটা করবেন। তার মানে আপনি যদি অ্যাবস্ট্রাক্ট আর যদি কনক্লুশন করেন আপনার প্রয়োজন পূরণ হয়ে যাবে। আর যেটা আপনার বেশি মজা লাগবে তখন আপনাকে আপনার মন বলে দিবে যে এখন আমি মেইন পেপারটা পড়ে নিই, তখন ভেতরে যখন ঢুকবেন তখন আপনি আরো ভালো মজা পাবেন। ঠিক আছে স্যার, এটাই আমি ফলো করছি, তাছাড়া হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি ফারজানা শারমিন, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। স্যার আমার সিম্পল দুটো কোশ্চেন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ঠিক কত ওয়ার্ড হলে এটা স্ট্যান্ডার্ড হয়, কত ওয়ার্ডের মধ্যে আমি ইন্ট্রোডাকশনটা শেষ করব। আর একটা হচ্ছে আমার রেফারেন্স ঠিক কতগুলো দেওয়া উচিত যেটা হলে একটা ইন্ট্রোডাকশন স্ট্যান্ডার্ড লেভেলের একটা ইন্ট্রোডাকশন হয়। আর একটা বিষয় হচ্ছে যে স্যার আমি যখন লেখা শুরু করব একটা পেপার, আমি কি কিছু পেপার স্টাডি করে তারপরে আমি সাজাবো, নাকি হচ্ছে আমি যখন লিখতে থাকবো তখন আমার যখন একটা করে কোশ্চেন অ্যারাইজ হবে তখন আমি সেটা সার্চ করে তখন সেই পেপারটা নিয়ে স্টাডি করব? গুড ম্যাডাম, দুটো কোশ্চেন করেছে। দেখেন আমার শরীর দেখেন, মাথা কি ভুঁড়ির থেকে লম্বা না মাথাটা ছোট বলেন? মাথা ছোট। এই জিনিসটা মনে রাখবেন যে আপনার শরীর আর আপনার রিসার্চ পেপার। তো মাথা যদি মোটা করেন তাহলে মাথার ভারী তো শেষ হয়ে যাবে। আগে দর্শনদারি, হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন, এটাই আপনার আনসার। সুতরাং ইন্ট্রোডাকশনে বেশি কিছু থাকবে না, মাথা মোটা করে লাভ নাই। ইন্ট্রোডাকশনে মাথা মোটা করে লাভ নাই, তখন আগ্রহে হারিয়ে ফেলবে। কারণ আপনার বিস্তারিত তো সংবাদ দেখেন না যে এখন শুনুন বিস্তারিত, বিস্তারিতর আগেই যদি হেডলাইনে যদি আপনি বিস্তারিত বলে ফেলেন তাহলে কেমন হবে, রাইট? সুতরাং ইন্ট্রোডাকশনে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বলেন, ব্যাকগ্রাউন্ড একটা বা দুইটা প্যারাগ্রাফ, তারপরে আপনি প্রবলেমটা শুরু করে দেন। এটা 3টা প্যারাগ্রাফ, তারপরে আপনি এই অবজেক্টিভে চলে আসেন। তার মানে দেখা গেল আমাদের 7-8টা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু হয়ে যাবে। ওটা দেখে আপনাকে আগ্রহ সৃষ্টি করতে হবে রিডারের, তখন সে কিন্তু ভিতরে চলে যাবে। ও যা যা প্রশ্ন করতেছে ওর মনে অনেকগুলো প্রশ্ন রেখে দেন, এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাকে অবশ্যই ভেতরে ঢুকতে হবে। প্রশ্নের উত্তর যদি আপনি আগেই দিয়ে দেন তাহলে তার ভেতরে সে যাবেই। সো এই প্যারাগ্রাফগুলো ডিপেন্ড করবে আপনার লেখার আর্টের উপর। কারণ অনেক সময় দেখা গেল একটা প্যারাগ্রাফে 10টা রেফারেন্স আপনি অ্যাড করে দিতে পারেন, আবার পরে আপনাকে মাইনাস করতে হবে। সেটা কি, আমি 2024-এ একটা পেয়েছি, আমাকে 2015টা বাদ দিতে হবে। কারণ অনেক জার্নাল আছে তারা বলে দেয় অমুক সালের আগের লিটারেচার তুমি ব্যবহার করতেই পারবে না, সাল পর্যন্ত মেনশন করে দেয়। লেটেস্টটা করো। এবং আমি যে জার্নালগুলো রিভিউ করি ওখানে বলা থাকে যে স্কপাস ছাড়া যেন
লিটারেচার সাইট না করা হয়, এটাও তারা বলে দেয়। ঠিক আছে, সো আপনি ইন্ট্রোডাকশনটা এই যতটুকু আপনার প্রবলেম রাইজ করার জন্য বলতে হয় সেটা আপনি করবেন। আবার এটা ডিপেন্ড করে অনেক জার্নাল বা লেখার ওয়ার্ডের উপর, লিমিটেড করে দেয়। যেমন অনেক জার্নাল আছে 5000 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে উইথ রেফারেন্স, অনেক আছে 6000, অনেক আছে 10000, অনেকেই বলে এক্সেপশনাল ক্ষেত্রে নো বাউন্ডেড। সুতরাং আপনার যেমন রিকোয়ারমেন্ট আপনাকে সেভাবেই এগোতে হবে। কিন্তু কমন বিষয় হলো লেস ইজ মোর। অল্প দিয়েই যদি আপনি অনেক কিছু বোঝাতে পারেন, অযথা কেন বাক্য ব্যয় করতে? বেশি কথা বলা মানুষ পছন্দ করে না। আসসালামু আলাইকুম স্যার। আবার একটু বিরক্ত করছি, মাহফুজুর রহমান, ইসলামিক স্টাডিজ থেকে। স্যার, ইন্ট্রোডাকশনে ফুটনোট ব্যবহার করা যায় কিনা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হলো পিএইচডি রিসার্চের সময় যখন আমরা ইন্ট্রোডাকশন দেব, তাহলে ইন্ট্রোডাকশনে আমি অন্যান্য চ্যাপ্টারগুলোর আলাদা করে আলোচনা কি সারনির্যাস ইন্ট্রোডাকশনে আলোচনা করব কি করব? আচ্ছা স্যার, দুটো কোশ্চেন করেছেন। যে প্রথম কোশ্চেনটা স্যার, আপনার যে পিএইচডি তে আপনি যে ইন্ট্রোডাকশন ইউজ, প্লিজ মাইকটা সাথে দেন। তো প্রথম কোশ্চেনটা স্যার, এই জন্য একটা কোশ্চেনের পর আরেকটা করলে ভালো হয়। আপনি স্যার দুইটা কোশ্চেন আবার বলে এটা বলেছি ইন্ট্রোডাকশনে রেফারেন্স হিসেবে ফুটনোট বা ইন্ডনোট ইউজ করা যায় কিনা? এর উত্তর আমি দেই স্যার। এটা ডিপেন্ড করবে প্রত্যেকটা স্কুল, কারণ দিবসের শেষে ওই তো আপনার সিন্ডিকেটে পাস করাই দেবে, তাই না? ব্যাপারটা কিন্তু এটা মনে রাখেন। তো বাংলাদেশে, আমাদের দেশে এখনো ফুটনোট চলে, বাইরে এটা অধিকাংশ দেশে চলে না, অসল হয়ে গেছে। আমি তো জানি যে চলে না, সেটা বললাম। আমি ওইটা বলতে পারি না, কারণ কি, যদি কোনো স্কুল বলে চলে, তাহলে তো আমাকে পিএইচডি চালানোর জন্য চালাইতে হবে। তো আমি স্মার্ট এনাফ কেন, আগে আমি কোন রকম ভাবে ডিআরটা নিয়ে যাই, তারপরে তোমাকে ডিআর বানাবো। কোন আগে আমি ডিআর বা ডক্টরেটটা নিয়ে যাই, তারপরে আমি তোমাকে ডিআর বানাবো, মানে প্রিয় বানাবো। সুতরাং আমাকে স্মার্ট হতে হবে কি, প্রত্যেকটা স্কুলের যে রিকোয়ারমেন্ট, যেমন আমাদের স্কুলে বলছিল আপায় আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন সিস্টেম, হার্ভার্ড না, অতএব তারা ওখানে বলে দেয় যে তোমাকে এইটাই ফলো করতে হবে। যদি আপনি যেখানে করেন, যেমন অনেক বাংলাদেশি স্কুল আছে, অনেক প্রতিষ্ঠান আছে, এখনো তারা ফুটনেট চালায়। যদি চালায়, ওরা এখনো ওটা চেঞ্জ করতে পারে না, কারণ এটা রেড টেপের ব্যাপার, যে একটা ফুটনোট চেঞ্জ করতে গেলে কতগুলোতে নোট দিতে হবে। একটা ফুটনোট চেঞ্জ করার জন্য যে কত নোট গেছে, তারপরে নোট আর শেষ হয় না। তো সেক্ষেত্রে আপনাকে আপনার ডিগ্রির জন্য আসল জিনিসই চালাইতে হবে, আগে ডিগ্রিটা শেষ হবে, তারপরে আপনি আপনার মতো করে চলবেন। স্যার সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার টোটাল চ্যাপ্টারগুলো আমি কি ইন্ট্রোডাকশনের সারনির্যাস বা সারাংশ লিখবো কিনা চ্যাপ্টারগুলো? গুড। পিএইচডি তে এটা আছে, পিএইচডি তে থাকে, এটা রিকোয়ারমেন্ট। আমার পিএইচডি তে ছিল, মাস্টার্সে ছিল। সেটা হলো ইন্ট্রোডাকশনেই, মনে করেন আমরা যে টোটাল আমার 7টা চ্যাপ্টার আছে, ওইটা সম্পর্কে আমরা ছোট ছোট 7টা প্যারাগ্রাফ করছি। The introduction, the first chapter that outline dash 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 dash, the second chapter is naturally এরকম করে ইন্ট্রোডাকশনে পুরো বিষয়টাই মেনশন করতে হয়। পিএইচডি তে এটা মেনশন করতে হয়। হাউএভার এখানে আমি বলি, প্রত্যেকটা স্কুলের রিকোয়ারমেন্ট আছে। যেমন আমাদেরকে আগে একটা হ্যান্ডবুক দেওয়া হয়েছে, এই হ্যান্ডবুকে একদম কত ওয়ার্ড হবে, কত স্পেস হবে, ইন্ট্রোডাকশনে কি থাকবে, টেবিল ফরম্যাট কি হবে, সব স্পেসিফাইড করা থাকে। বাট কমন প্র্যাকটিস হলো ইয়েস, হোল থিসিসটা, সামারিটা, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে প্যারাগ্রাফ বা একাধিক প্যারাগ্রাফ দিয়ে দেওয়া। থ্যাংক ইউ। যদি কারো কোশ্চেন? ইয়েস স্যার। আমি স্যার ডক্টর তারিকুল ইসলাম, আমি জানতে চাচ্ছিলাম স্যার, আমাদের মাস্টার বা পিএইচডি স্টাডির জন্য কোনো স্পেসিফিক মিনিমাম, ম্যাক্সিমাম বা স্ট্যান্ডার্ড নাম্বার অফ অবজেক্টিভস এবং কোশ্চেন থাকা প্রয়োজন আছে কি? আচ্ছা স্যার, যেটা কোশ্চেন করেছেন, বিউটিফুল কোশ্চেন। এটা ডিপেন্ড করবে আপনার এই অবজেক্টিভস এর উপর। যেটাই হোক না কেন, এটা হলো আপনার কন্ট্রিবিউশন কেমন। কোনো পিএইচডি অ্যাওয়ার্ড হয় না যদি সেখানে কন্ট্রিবিউশন বা নোবেলটি না থাকে। এটা হলো পিএইচডির নিয়ম। তাছাড়া আপনি ফিলোসফার হতে পারবেন। আর আর্টিকেলে কিন্তু নোবেলিটি নাও থাকলে হয়, ওই কারেন্ট বডিটাকে আপনি পুশ বা অ্যাডভান্স করার জন্য কিছু আছে কিনা। দুটো জিনিস মনে রাখবেন। ফর রাইটিং আ রিসার্চ পেপার অনলি উই রিকোয়ার অ্যাডভান্সমেন্ট। আমার কারেন্ট এই নলেজটুকু আগের সাথে একটু অ্যাড করতে হবে। আর পিএইচডি তে নতুন কন্ট্রিবিউশন, দ্যাট ইজ ইউনিক। আর এটা অবশ্যই ডিপেন্ড করে আপনার এইম যেন খুবই রিগুলার হয়, অবজেক্টিভ যেন ভালো হয়। যেমন আমার অবজেক্টিভ ছিল 4টা, রিসার্চ কোশ্চেন ছিল 4টা। এই 4টা অবজেক্টিভ এবং 4টা রিসার্চ কোশ্চেন মিলেই কিন্তু 1 লাখ ওয়ার্ড হয়ে গিয়েছে, 382 পৃষ্ঠার মতো হয়ে গিয়েছে। সুতরাং এটা ডিপেন্ড করবে রিসার্চের উপর, এটা ডিপেন্ড করবে আপনার এইমের উপর।
আর আপনার সুপারভাইজারের উপর। হতে পারে যে আপনাদের মেডিকেল সায়েন্সের একটা অবজেক্টিভের উপরে ভিত্তি করে আপনাকে একদম জীবন পাঠ করতে হতে পারে, ডিপেন্ড করে ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং এর উপর। এটা অ্যাকচুয়ালি আগে ভাবে বলা যায় না, বা এরকম কোনো প্রপোজিশন নাই যে এই কয়েকটা অবজেক্টিভ থাকতে হবে, এই কয়েকটা রিসার্চ কোশ্চেন থাকতে হবে, না। এটা ডিপেন্ড করবে আপনার প্রবলেমটা কেমন। যেহেতু আপনার রিসার্চে আপনার প্রবলেমের আনসার থাকবে, তাই না? তাহলে প্রবলেমের ডেপথ যেমন হবে